জৈব যৌগ নিয়ে যদি তুমি থাকো চিন্তিত, তোমার জন্য এই ক্লাস নিয়ে হলাম উপনীত। আর নয় ভয়, আর নয় চিন্তা, আর নয় ভয়, মজার সাথে পড়বো আমরা এই অধ্যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার, আমি মিঠুন ঘোষ। আজকে চলে এসেছি তোমাদের জৈব যৌগের দ্বিতীয় ক্লাস নিয়ে। আজকের ক্লাসের টপিকসটা হবে সমানতা। সমানতা এ টু জেড আমরা যে জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে সমানতা। আমরা সমানতার এ টু জেড আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সমানুতা কি। যদি একটি যৌগের দুটি যৌগের গাঠনিক সংকেত আণবিক সংকেত একই থাকে কিন্তু তাদের রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, তাহলে তাদের বলা হবে দুটি একে অপরের সমানুতা। তো এই সমানুতাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে গাঠনিক, অপরটি হচ্ছে স্টেরিও। তো গাঠনিক আর স্টেরিওর ভিতরে পার্থক্য কি? এখন গাঠনিক আর স্টেরিওর ভিতরে পার্থক্য হচ্ছে গাঠনিক সমানুতায় আণবিক সংকেতগুলো সব একই থাকবে, আণবিকগুলো একই থাকবে, কিন্তু গাঠনিক সংকেতে ভিন্নতা দেখা যাবে। গাঠনিক সংকেতে ভিন্নতা দেখা যাবে এবং রাসায়নিক ধর্মে তো পরিবর্তন থাকছে। কিন্তু স্টেরিও সমানুই গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত দুইটাই একই থাকবে, কিন্তু তার সত্ত্বেও তাদের ভেতরে দেখা যাবে কিসে পার্থক্য দেখা যাবে? রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যাবে। তো আমরা গাঠনিক সমানুতাকে আরো 5টি ভাগে ভাগ করতে পারি। শিকল সমাণু বা চেইন সমাণু, অবস্থান, কার্যকারীমূলক সমাণু, মেটামারিজম বা গতিশীল অবস্থান সমাণু এবং টটোমারিজম বা গতিশীল কার্যকারীমূলক সমাণু। আবার স্টেরিও সমাণুকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে জ্যামিতিক সমাণু এবং আলোক সক্রিয় সমাণু। তো প্রথমে আমরা আলোচনা করব এই যে গাঠনিক সমাণু যে 5টি শ্রেণীবিভাগ আছে এগুলো নিয়ে। তো প্রথমে আসে শিকল সমাণু। শিকল সমাণু কি? যদি দুটি যৌগের গাঠনিক সংকেত একই থাকে, আণবিক সংকেত একই থাকে, কিন্তু যখনই তাদের গাঠনিক সংকেত লেখা হবে তখন যদি তাদের গাঠনিক সংকেতের দৈর্ঘ্যের পরিবর্তন দেখা যায়, তাহলে সেটাই হবে আমাদের শিকল বা চেইন সমাণু। তো কেমন পরিবর্তন দেখো, এই যে আমরা একটি গাঠনিক সংকেত নিচ্ছি C4H10, এটা হচ্ছে বিউটেন। এবং এখন এই বিউটেনের দুটি সমাণু আলাদা আলাদা সমাণু দেখা যাক। এটা হচ্ছে তো বিউটেন অন বা এন বিউটেন। এখন এই বিউটেনের সাথে একই রকম আণবিক সংকেত বিশিষ্ট এর যে সমাণুটা সেটা দেখা যাচ্ছে 1টা 2টা 3টা কার্বন আছে এবং তার সাথে 2 নম্বর কার্বনে একটি মিথাইল মূলক যুক্ত আছে। তাহলে আমরা এটাকে বলতে পারি 2 মিথাইল প্রোপেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই বিউটেনের সাথে এই 2 মিথাইল প্রোপেনের আণবিক সংকেতটা একই, কিন্তু এদের যে পার্থক্য, গাঠনিক সংকেতের যে দৈর্ঘ্যের যে পার্থক্য, সে কারণে এটি এই বিউটেন 2 মিথাইল প্রোপেনের একটি শিকল সমাণু। এবার আসে যাক অবস্থান সমাণুতে। অবস্থান সমাণু কি? যদি দেখো যে আমাদের দুটি সমাণু, এই উভয় সমাণুর যে কার্যকারীমূলক, সেই কার্যকারীমূলকে যদি অবস্থানের পরিবর্তন দেখা যায়, তাহলে সেখানে আমরা যে সমাণুটা পাবো সেটা হচ্ছে অবস্থান সমাণু। দেখো এখানে আছে C4H6, দেখে বোঝা যাচ্ছে এটা একটি বিউটাইন, যেহেতু 4 আছে কার্বন সংখ্যা এবং এটি একটি অ্যালকাইন, তো একে আমরা বলবো বিউটাইন। এখন এই বিউটাইনকে আমরা যদি দুটি সমাণু বিবেচনা করি, তাহলে দেখা যাবে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3, 4। এখানে 2 নম্বর কার্বনের সাথে একটি ত্রিবন্ধন যুক্ত আছে এবং এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এখানে 1 নম্বর কার্বনের সাথে একটি দ্বিবন্ধন যুক্ত আছে এবং এখানে 2 নম্বর কার্বনের সাথে একটি দ্বিবন্ধন যুক্ত আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি অনবিউটাইন এবং এটাকে বলতে পারি 2 বিউটাইন। এখন এই কার্যকারীমূলকের অবস্থানিক ভিন্নতার কারণেও তাদের ভিতরে যে রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যাবে, সেটাই হচ্ছে আমাদের অবস্থান সমানুতা। এবার আসে দেখ তৃতীয় যে সমাণু, গাঠনিক সমাণু, সেটা হচ্ছে কার্যকারীমূলক সমাণু। কার্যকারীমূলক সমাণু কি? ধরো একটি একই আণবিক সংকেত, কিন্তু যখন তারা যৌগ গঠন করছে তখন সেই দুটি যৌগ দুটি আলাদা আলাদা কার্যকারীমূলকের অন্তর্ভুক্ত। যেমন এখানে যে গাঠনিক সংকেত লেখা আছে C2H6O, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এখন দেখো এইটাকে যদি আমরা একটি অ্যালকোহল হিসেবে ধরি, 6H3CH2OH, অর্থাৎ কার্বন 2টি এবং হাইড্রোজেন 6টি এবং একটি অক্সিজেন, অর্থাৎ এটি একটি অ্যালকোহল বা প্রোপানল। এখন এই একইভাবে এই একই আণবিক সংকেত বিশিষ্ট, কিন্তু এখানে দেখা যাচ্ছে সির সাথে ডবল বন্ড O, অর্থাৎ এটি একটি কীটনমূলকের যৌগ। তো এটা হচ্ছে প্রোপনন।
অর্থাৎ একটি হচ্ছে অ্যালকোহল এবং অন্যটি হচ্ছে কিটোন। অর্থাৎ এরকম যদি একটি কার্যকারীমূলক থেকে একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগ যদি ভিন্ন ভিন্ন কার্যকারীমূলকের হয়, তাহলে সেখানে যে সমানুতা দেখা যাবে সেটা হচ্ছে আমাদের কার্যকারীমূলক সমাণু। এখন এইরকম কার্যকারীমূলক সমাণু কিসের মধ্যে হতে পারে? কিসের মধ্যে হতে পারে? একটি দেওয়া হতে পারে, এখানে যেমন হলো অ্যালকোহল থেকে হতে পারে কিটোন, অ্যালকোহল থেকে হতে পারে ইথার, আবার কিটোনের সাথে হতে পারে, কিটোন থেকেও অ্যালডিহাইড হতে পারে। অর্থাৎ একটি কার্যকারীমূলক থেকে অপর কার্যকারীমূলকে পরিবর্তন হতে পারে। কি অ্যালকোহল থেকে কিটোন, অ্যালকোহল থেকে ইথার হতে পারে, বা কিটোন থেকেও অ্যালডিহাইড হতে পারে। এটা অবশ্যই বইয়ের পাশে নোট করে রাখবে। তো আসলে পরবর্তী যে সমানুতা সেটা হচ্ছে মেটামারিজম। মেটামারিজমকে আরো বলা হয় গতিশীল অবস্থান সমানুতা। অর্থাৎ এটা গতিশীল অবস্থান সমানুতা এবং অবস্থান সমানুতার ভিতরে পার্থক্য কি? ধরো দুটি মৌল, ধরো একটি যৌগকে তুমি একটি পাত্রে রাখলে, কিছুক্ষণ পরে গিয়ে দেখলে কোনো রকম কোনো কার্যক্রম ছাড়া দেখতে পেলে ওই মৌলটি কিছুক্ষণ পরে অন্য একটি যৌগে পরিণত হয়েছে। তো সেটাকে বলা হচ্ছে গতিশীল অবস্থান সমানুতা। অর্থাৎ যদি ওই দুটি সমাণু যদি যে গাঠনিক সঙ্গে তাতে যদি অবস্থানে কার্যকরীমূলকের অবস্থানে পার্থক্য দেখা যায়, তাহলে সেটা হবে মেটামারিজম। এবং মেটামারিজম চেনার আরেকটা উপায় হচ্ছে এর যে দুই পাশে মূল যে কার্যকরীমূলকের দুই পাশে যে অ্যালকাইল মূলকের সংখ্যা, সেই অ্যালকাইল মূলকের সংখ্যার পার্থক্য দেখা যাবে। যেমন এখানে আছে একটিমাত্র অ্যালকাইল মূলক, কিন্তু ওই পাশে আছে দুটি অ্যালকাইল মূলক। ঠিক আছে, অ্যালকাইল মূলকের পার্থক্য দেখা যাবে। এখন মেটামারিজম শুধুমাত্র খুব অল্প কিছু জায়গায় দেখা যায়, অল্প কিছু যোগে। যেমন সেগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? সেটা আমরা মনে রাখতে পারি ইস আর্ট। আমরা যে ফিজিক্স স্যারের বই পড়ি, ওনার নাম হচ্ছে ইস আর্ট। তো কয়েকানা দিয়ে আমরা দেখবো আটা ইস আর্ট, রস্বই দিয়ে মনে রাখবো ইথার। দন্তস্যা এবং আ দিয়ে মনে রাখবো সেকেন্ডারি অ্যামিন। দন্তস্যা এবং আ দিয়ে মনে রাখবো সেকেন্ডারি অ্যালকোহল। এবং ক দিয়ে মনে রাখবো কিটোন। ক্লিয়ার? তো মেটামারিজম কোন কোন ধরনের যৌগে দেখা যেতে পারে তার কয়েকটি উদাহরণ হচ্ছে ইথার, সেকেন্ডারি অ্যামিন এবং সেকেন্ডারি অ্যালকোহল এবং কিটোন। অর্থাৎ এই 4 ধরনের যৌগে মেটামারিজম দেখা যেতে পারে। এখন আসা যাক টটোমারিজম। এই 5 প্রকারের গাঠনিক সম্পর্কিত সবথেকে গুরুত্বপূর্ণ যদি ধরা হয়, তাহলে সেটা পরীক্ষা আসে 6 নম্বরের প্রশ্ন আসে যে টটোমারিজম ব্যাখ্যা। তো আমরা দেখব টটোমারিজমের ব্যাখ্যা। এখানে টটোমারিজম বাংলা হচ্ছে গতিশীল কার্যকারীমূলক সমানুতা। অর্থাৎ যদি একটি যৌগকে তুমি সেম ভাবে যদি কোনো পাত্রে রেখে দাও, কিছুক্ষণ পরে দেখবে ওই যৌগটি অন্য একটি যৌগে পরিবর্তন হয়েছে। অর্থাৎ সে নিজে নিজে গতির মাধ্যমে পরিবর্তন হয়েছে, এটাকে আমরা গতিশীল হয়ে পরিবর্তন হয়েছে বাহ্যিক কোনো প্রভাব ছাড়াই। তো এটাকে আমরা বলবো টোটোমারিজম। এখানে দেখা যাচ্ছে, দেখো এখানে একটি কিটোন ছিল, কিটোন থেকে একই আণবিক সংকেত, কিন্তু এখানে একটি কিটোন ছিল, কিটোন থেকে হয়ে গেছে অ্যালকোহল। এখন এই প্রক্রিয়াটা আমরা দেখবো কিভাবে কিটোন থেকে অ্যালকোহল হচ্ছে। তো দেখো এখানে রয়েছে CH3, C ডবল বন্ড O এবং CH3। তো দেখো এখানে কার্বন এবং অক্সিজেন, তোমরা অবশ্যই জানো কার্বন এবং অক্সিজেনের ভিতরে কার্বনের তুলনায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মক মান অনেক বেশি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি। সেই কারণে এখান থেকে অক্সিজেন কার্বন থেকে একটি ইলেকট্রন নিজের কাছে নিয়ে সে নেগেটিভ হবে এবং কার্বনকে পজিটিভ করে দেবে। এখন যেহেতু অক্সিজেন অনেক বেশি শক্তিশালী, তাই সে চাবে একটি নিরীহ কাউকে তার সাথে যুক্ত করে সেজন্য আরো তার শক্তি বাড়াতে পারে। কারণ তার রয়েছে এখানে মাইনাস চার্জ, এখন তার দরকার পজিটিভ, অর্থাৎ ভালো কাউকে। তো সে এখন পজিটিভের ভিতরে খুঁজতে সে এখান থেকে এই হাইড্রোজেনকে তার নিজের কাছে নিয়ে আসবে। এখন এই হাইড্রোজেনকে নিজের কাছে আনার পরে সে, আর এখানে যে কার্বনের যে একটি হাত খালি হয়ে যাবে, সেই একটি হাত
একটি হাত কার্বন এই ডবল বন্ড হিসেবে এখানে যুক্ত হবে, ডবল বন্ড হিসেবে এখানে যুক্ত হবে, যেমন এখানে হবে CH3OH ডবল বন্ড CH2 অর্থাৎ এখানে দেখো এটা ছিল কীটনমূলক, আর এখান থেকে আমরা পেয়ে গেলাম অ্যালকোহলমূলক পেয়ে গেলাম অ্যালকোহলমূলক। আবার এখানে অ্যালকোহলের পাশাপাশি রয়েছে একটি ডবল বন্ড, এখানে অ্যালকোহলের পাশাপাশি রয়েছে একটি ডবল বন্ড। তো এখানে যেহেতু ডবল বন্ড থাকলে আমরা সেটাকে বলি হচ্ছে অ্যালকিন অর্থাৎ রস্বই দন্তান্ন ইন, অ্যালকিন অল যোগ ইন একটি যৌগের রয়েছে, সেজন্য একে বলা হয় ইনল। অর্থাৎ এখানে হচ্ছে তোমার প্রোপিন টু অল, আর এটা হচ্ছে কিটোন ছিল হচ্ছে তোমার প্রোপানন থেকে হলো প্রোপিন টু অল। এবার তো আমরা গাঠনিক যে সমানতা সেই 5টি ভাগকে বুঝলাম, অবশ্যই লাস্টে আমরা একটা ডিভাইস দিয়ে দেবো। তো এবার আসা যায় আমাদের স্টেরিও বা ত্রিমাত্রিক যে সমানতা, ত্রিমাত্রিক সমানতার ভিতরে ত্রিমাত্রিক সমানতায় আমাদের প্রথমে রয়েছে জ্যামিতিক সমানতাকে আবার সিস-ট্রান্স সমাণু বলা হয়। এখন জ্যামিতিক সমানতার কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। যেমন 1 নম্বর শর্ত হচ্ছে যে দুটি সমান হবে তাদের ভিতরে মুক্ত আবর্তন হবে না। এখন মুক্ত আবর্তন কি? ধরো এটা যোগের একটি পাশ এবং এটা একটি যোগের একটি পাশ। তো যখন একটি অ্যালকেন CH3CL বা এখানে একটি CL। এখন দেখো এখানে কিন্তু উভয় পাশে সেম জিনিসই আছে, অর্থাৎ এদের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। এখন এখানে কি মুক্ত আবর্তন সম্ভব? এখানে দেখো শুধুমাত্র একটি বন্ডই আছে, একটি বন্ড থাকার কারণে এটি তুমি চাইলে যতবার খুশি ততবার এই পাশ থেকে এইটা 3টি যে মৌল আছে এই 3টি মৌলকে ওলট পালট করতে পারো। তাই এখানে এটা হচ্ছে মুক্ত আবর্তন সম্ভাবনা। একটি মুক্ত আবর্তনের একটি উদাহরণ হচ্ছে, ধরো এটা হচ্ছে এক পাশ, এটা হচ্ছে এর এক সাইড, আর এইটা হচ্ছে এর আরেক সাইড। এখন মুক্ত আবর্তন হলে এই পাশটা আমি যে কোনো পাশে খুশি ঘোরাতে পারি, কারণ এখানে একটি সিঙ্গেল বন্ড আছে। যখন এই সিঙ্গেল বন্ডের সাথে আমরা আরেকটি বন্ড যোগ করে ডবল বন্ড তৈরি করব, তখন কিন্তু আমি এইটা ডবল বন্ড আমি কিন্তু চাইলে ঘোরাতে পারি না, চাইলে আমি কিন্তু একটি হাত ঘোরাতে পারি না। যদি আমি ঘোরাতে যাই তাহলে আমার বন্ধন ছিঁড়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের মুক্ত আবর্তন হবে না। তাহলে আমরা এক কথায় বলতে পারি শুধুমাত্র দ্বিবন্ধনযুক্ত বা অ্যালকিনেই শুধুমাত্র তোমার মুক্ত আবর্তন অসম্ভব, অর্থাৎ শুধুমাত্র অ্যালকিনে জ্যামিতিক সমানতা দেখা যাবে। আর আরেকটি শর্ত আছে, গাঠনিক সংকেত, অ্যালকিনের যে গাঠনিক সংকেত কেমন হতে হবে তার একটি ব্যাখ্যা দেওয়া আছে। ABC ডবল বন্ড CAB, অর্থাৎ এখানে সিতে দুটি কার্বন এবং কার্বনের সাথে এই পাশে দুটি মৌল এবং অপর পাশে দুটি মৌল যুক্ত থাকবে। এখন সিস এবং ট্রান্স সমাণু কি? ধরো একটি কার্বন দ্বিবন্ড দিয়ে নিলাম। এখন আমরা এই পাশে একটি নেব হাইড্রোজেন, এই পাশে নেব ফ্লোরিন, এই পাশে নেব হাইড্রোজেন। ট্রান্সের অর্থ হচ্ছে সবসময় কোনাকুনি যাবে। ট্রান্স সমানুর অর্থ হচ্ছে কোনাকুনি কিভাবে দেখা যাবে সেটা, অর্থাৎ এখানে যদি আমরা ডবল বন্ডকে মাঝখান দিয়ে ভাগ করে দিই তাহলে দেখা যাবে দুটি এ এবং দুটি কোনাকুনি আছে, সেখানে এটি ট্রান্স সমাণু। এখন এই একই আণবিক সংকেত যুক্ত এটি এ। এখন আমরা দুটি হাইড্রোজেনকে একই পাশে রাখবো, এইচ উপরে এবং নিচে এর এবং এর নিচে এর। তাহলে দেখা যাবে যদি ভাগ করে তাহলে উপরে দুটি হাইড্রোজেন একই রকম মৌল এবং নিচে দুইটি এর একই রকম মৌল, সে কারণে এটি সিস সমাণু। এখন সিস সমাণু এবং ট্রান্স সমাণু হয়, এদের ভিতরে কিছুটা পার্থক্য, এদের ধর্মের পার্থক্য দেখা যায়। তো আমাদের বইতে অনেক ধরনের ধর্মের কথা লেখা রয়েছে, তো আমি যেভাবে পড়তাম শুধুমাত্র সিস সমাণু
সমাণু সুগার কম, সুগার কম। এই একটা লাইন মনে রাখো তোমরা, সিস সমাণু সুগার কম, সু দিয়ে সুস্থিতি এবং গ দিয়ে গলনাঙ্ক, অর্থাৎ সিস সমাণু শুধুমাত্র দুটি ধর্মই কম, অন্য যেগুলো ধর্ম আছে সবগুলো ধর্মই সিস সমাণু বেশি আর ক্যান সমাণু কম। আর যে দুটি ধর্ম কম আছে সেটা হচ্ছে সুস্থিতি আর গলনাঙ্ক কম, সুস্থিতি আর গলনাঙ্ক কম। এবার আসা যাক আমাদের আলোক সক্রিয় সমাণু। আলোক সক্রিয় সমাণু আলোক সমাণুর এরও কয়েকটি শর্ত আছে, যেমন এই শর্তগুলো আমরা এখানে লিখবো। শর্তগুলো হচ্ছে তার যে সমাণু হবে তাদের কমপক্ষে একটি কাইরাল কার্বন থাকবে। এখন কাইরাল কার্বন কি আমরা জানি, কার্বনের হাত চারটি, আমাদের যেমন দুটি হাত, কার্বনের তেমনই হাত হচ্ছে চারটি, 1 2 3 4। এখন চারটি হাতে যদি কার্বনের 4 ধরনের জিনিস থাকে, কার্বনের চারটি হাতে যদি কার্বনের 4 ধরনের জিনিস থাকে, তাহলে সেইটা হবে একটি কাইরাল কার্বন। তাকে আমরা যদি সেই কার্বন যদি এখানে এ রাখলো, এখানে বি রাখলো, এখানে সি রাখলো, এখানে ডি রাখলো, এই চারটি হাতে 4 ধরনের মৌল, তাহলে সেটাকে আমরা বলবো কাইরাল কার্বন। একটা জিনিস মনে রাখো, যদি কোনো যৌগে n সংখ্যক কাইরাল কার্বন থাকে, তাহলে আলোক সমাণু সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। n থাকলে 2 টু দি পাওয়ার n হবে। যদি কোনো যৌগে n সংখ্যক কাইরাল কার্বন থাকে, তাহলে আলোক সমাণু সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। যেমন আমাদের অতি পরিচিত একটি মৌল হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজে রয়েছে 4টি কাইরাল কার্বন, তাই তার মোট আলোক সক্রিয় সমাণু সংখ্যা 2 টু দি পাওয়ার 4 মানে 16। অর্থাৎ গ্লুকোজের মোট আলোক সমাণু সংখ্যা হচ্ছে 16। এখন একটি হচ্ছে কাইরাল কার্বন পেলাম। এবার আমাদের 2 নম্বর শর্তটা কি? 2 নম্বর শর্তটা হচ্ছে আলোক সক্রিয় হতে হবে। আলোক সক্রিয় জিনিস কি? এখন আলোক সক্রিয় ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে একটি যন্ত্র সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে পোলারিমিটার। ধরো এটা হচ্ছে একটি পোলারিমিটার। এই যন্ত্রের কাজ হচ্ছে, যদি কোনো যৌগ আলোক সক্রিয় হয়, তাহলে এর ভিতর দিয়ে যদি কোনো আলো পাস করে, তাহলে সে ওই আলোর গতিপথকে বাঁকা করে দিবে। অর্থাৎ যদি এর ভিতরে যদি আমরা পানি রাখি, তাহলে পানি রাখলে কি হবে? পানি তো আমাদের আলোক সক্রিয় সমাণু না। পানি রাখলে আমরা যেভাবে আলো পাস করব, সেই একই পথে আলো বেরিয়ে যাবে। কিন্তু যেগুলো আলোক সক্রিয় সমাণু, তারা কি করবে? তারা এই আলো যদি সোজাভাবেও আসে, তাহলে তারা কিছুটা তাদের পথ দেখিয়ে দেবে। অর্থাৎ আলোক সক্রিয় হতে গেলে আমাদের পোলারিমিটারের মধ্যে দিয়ে সেই আলোক সক্রিয়তা পরীক্ষা করতে হলে পোলারিমিটারের ভিতরে সেই যৌগকে রাখতে হবে। সেই যৌগকে রাখার পরে দেখতে হবে যে ওই যৌগের ভিতর দিয়ে কোনো আলো যদি পাস করি, তাহলে ওই আলোটা দিক পরিবর্তন হয় কিনা। যদি দিক পরিবর্তন হয়, তাহলে আমাদের বলতে হবে যে হ্যাঁ, ওই যৌগটা একটি আলোক সক্রিয় যৌগ। কিন্তু যদি কোনোভাবে দিক পরিবর্তন না হয়, তাহলে সেটা আলোক সক্রিয় যৌগ নয়। আলোক সক্রিয় না হলে তা আলোক সমাণুতে অংশগ্রহণ করবে না। এবার আসা যাক আমাদের তৃতীয় শর্তে। তৃতীয় শর্ত কি? তৃতীয় শর্ত হচ্ছে আমাদের দর্পণ প্রতিবিম্ব হতে হবে। দর্পণ প্রতিবিম্ব কি? ধরো আমরা এমন একটি কাগজে লিখে আয়নার সামনে ধরি, তাহলে দেখা যাবে যে এই যে লেখাটা সোজা লেখা থাকলো, সেটা কিছুটা এই ডান পাশ বাম পাশে, বাম পাশ ডান পাশে চলে যাবে। এরকম হওয়ার কারণে যে এরকম দুটি যৌগের ভিতরে যদি এমন হয় যে গাঠনিক সংকেতে তাদের যে
মূল কার্যকারী মূলক সেটার দিক পরিবর্তন হয়, তাহলে সেটা হচ্ছে তোমার দর্পণ প্রতিবিম্ব হবে, সেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হবে। এখন আর এবার আসা যায় 4 নম্বর। দর্পণ প্রতিবিম্বর অনেক উদাহরণ আমরা ছোটবেলায় যে অনেক সময় খবরের কাগজে লেখা থাকতো যে একটি লেখাকে উল্টো করে লেখা থাকতো, সেটাকে যদি আমরা আয়নার সামনে ধরতাম তাহলে লেখাটা পরিষ্কার বা সোজা দেখা যেত, সেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। এবার হচ্ছে আমাদের 4 নম্বর যে শর্ত, 4 নম্বর শর্ত হচ্ছে অপরিস্থাপনীয় অপরিস্থাপনীয় কাঠামো, অপরিস্থাপনীয় কাঠামো 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 অর্থাৎ অপরিস্থাপনীয় কি? অপরিস্থাপনীয় কি? ধরো আমার এই একটি হাত আর এই একটি হাত, এখন এই হাতকে যদি আমরা এই হাতের পরে বসাই তাহলে তো আমাদের বৃদ্ধ আঙুল কনিষ্ঠ আঙুলের সাথে লেগে যাচ্ছে, কিন্তু আসলে তো তাহলে তো এটা এরপরে স্থাপিত হচ্ছে না, সোজাভাবে স্থাপিত হচ্ছে না, তাহলে এটা একটি অপরিস্থাপনীয় কাঠামো। এরকম দুটি যৌগ একটি যৌগের পরে আরেকটি যদি বসানো হয় তাহলে তারা যদি এরকম অপরিস্থাপনীয় হয় তাহলে সেটা হবে একটি আলোক সমাণু, সেটা হবে একটি আলোক সমাণু। এবার দেখা যাক, এবার আমরা দুটি বিশেষ টার্ম সম্পর্কে জেনে আজকের ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে আলোক সক্রিয় সমাণু। দুটি টার্ম হচ্ছে এনানসিওমার বা অ্যান্টিমার এবং রেসিমিক মিশ্রণ। এই দুটি কি? এনানসিওমার বা অ্যান্টিমার। আমরা একটু আগে দেখলাম পোলারিমিটারের ভিতর দিয়ে কোনো আলোক সক্রিয় যৌগকে যদি আমরা পোলারিমিটারের ভিতর দিয়ে, ধর এক্স একটি আলোক সক্রিয় যৌগ, আমরা পোলারিমিটারের ভিতর দিয়ে এক্স একটি আলোক সক্রিয় যৌগ, এখন এক্স এর কারণে যদি আমরা কোনো আলোকে পাস করলাম, পাস করার পরে দেখা গেল এই আলোটি এই পাশে অর্থাৎ বাম দিকে সরে আসছে, অর্থাৎ মাইনাস 20 ডিগ্রি সরে আসলো বাম দিকে। এবার আমরা ওয়াই কে পাস করলাম, সেও বাম দিকে -5 ডিগ্রি সরে আসলো। এবার আমরা জেড কে পাস করলাম, সে ডান দিকে +5 ডিগ্রি সরে আসলো। এবার আমরা আরেকটি মূল্য ভি কে পাস করার পর দেখলাম সে ডান দিকে +20 ডিগ্রি তার আলোর দিক পরিবর্তন করলো, +20 ডিগ্রি আলোর দিক পরিবর্তন করলো। তাহলে আমরা এবার একটা বিষয়ে আসি, দেখা গেল যে এগুলো সবগুলো কিন্তু আলোক সক্রিয় সমাণু, সবগুলো আলোক সক্রিয় সমাণু, কিন্তু দেখা যাচ্ছে যে যদি দুটি যৌগ যদি এমন হয় যে ওই দুটি যৌগ সমান পরিমাণে আলোকে বাঁকাচ্ছে কিন্তু তাদের দিক ভিন্ন, সমান পরিমাণে কোনো আলোকে বাঁকাচ্ছে কিন্তু তাদের দিক ভিন্ন, তাহলে সেটা হবে তোমার এনানসিওমার, অর্থাৎ অর্থাৎ এখানে দেখো এক্স আর ভি এই দুটি হবে এনানসিওমার, এনানসিওমার হচ্ছে একই যৌগের আলোক সক্রিয় দুই সমাণু, যারা আলোকে সমান পরিমাণে কিন্তু বিপরীত দিকে ঘোরায়। তাহলে এখানে দেখা যাচ্ছে আলোক সক্রিয় সমাণু কোনটা, তাহলে আলোক সক্রিয় সমাণু হবে একটি এক্স এবং একটি ভি। তাহলে এখানে হচ্ছে আলোক সক্রিয় এনানসিওমার হবে একটি এক্স ও একটি ভি, এবং এখানে ওয়াই ও জেড একটি -5 আর একটি +5 ডিগ্রি, অর্থাৎ তাহলে ওয়াই ও জেড এগুলো হচ্ছে তোমার এনানসিওমার। ওয়াই ও জেড একটি এনানসিওমার। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটি কথা আসতে পারি এক্স ওয়াই জেড ভি এক্স ওয়াই জেড এগুলো সবগুলোই কিন্তু এক একটি আলোক সক্রিয় সমাণু, কিন্তু সবগুলো কিন্তু এনানসিওমার, অর্থাৎ সকল এনানসিওমার আলোক সক্রিয়, কিন্তু সকল আলোক সক্রিয় এনানসিওমার নয়। সকল এনানসিওমারই আলোক সক্রিয়, কিন্তু সকল এনানসিওমার আলোক সক্রিয় নয়। আই থিঙ্ক তোমরা বুঝেছো। এবার আমরা যাই পরের টপিকটা হচ্ছে রেসিমিক মিশ্রণ। ধরো দুটি রেসিমিক মিশ্রণ কি? দুটি সমমোলার এনানসিওমারের মিশ্রণ, কিন্তু তারা যদি আলোক সমাণু না হয়, কিন্তু আলোক সমাণুর দুইটাই আলোক সক্রিয় নিচ্ছে, কিন্তু কেন রেসিমিক মিশ্রণ আলোক সমাণু হবে না? আলোক সক্রিয় হবে না। ঠিক আছে, ধরো এর ভিতরে আমরা বলেছি এখান থেকে ওয়াই এবং জেড এবং এক্স ও বি এনানসিওমার। এখন আমরা দুটি এনানসিওমার নেব, এখানে ধরো ওয়াই ও জেড নিলাম, এবার একটি আলোক
পার করার পরে ওয়াই ওই আলোকে চাইবে বাম দিকে, যেহেতু মাইনাস সেহেতু বাম দিকে ঘোরাতে, আর জেড চাইবে ডান দিকে ঘোরাবে। সেম পরিমাণ হলো, একজন যাবে বাম দিকে, একজন যাবে ডান দিকে। এখন ওই দুইজনের চাপের ফলে দেখা যাবে যে আলোকটি সোজা চলে যাচ্ছে, আলোকটি কোনো দিকে না দেখে যে আমি যে পথ দিয়ে এসেছিল একদম সরল রেখা সেই পথ দিয়ে চলে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে ওই দুটির মিশ্রণ এক্স ওয়াই ও জেড আলাদা আলাদা আলোক সক্রিয় হলেও যখন ওয়াই সমপরিমাণ ওয়াই এবং সমপরিমাণ জেড একসাথে নিচ্ছি সে দুটি আলোক সক্রিয় হচ্ছে না, তাহলে আমরা এই কথা এখান থেকে আরেকটি কথা আসতে পারি, রেসিমিক মিশ্রণ আলোক সক্রিয় সমানুদ্বয়ের মিশ্রণ হলেও রেসিমিক মিশ্রণ আসলে কোনো রেসিমিক মিশ্রণ নিজে একটি আলোক সক্রিয় সমাণু নয়, আশা করি তোমরা বুঝেছো। আর আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।